এই টপিকসটা কিন্তু আমরা আগেও পড়ছি, ঠিক আছে, যে অ্যাপ্লিকেশন অফ কারশফ ল, হ্যাঁ, আর হচ্ছে সিরিজ কম্বিনেশন অফ সেলস আমরা আলাদাভাবে পড়ছি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটা একটু কম্বাইন্ডলি পড়বো। দেখো আমরা যদি বিভিন্ন কম্বিনেশন অফ সেল চিন্তা করি, ধরো এখানে একটা এরকম সেল দেওয়া আছে, এরকম একটা সেল দেওয়া আছে, এরকম জাস্ট আমি 3টা সেল ধরে নিলাম। 3টা সেল ধরে এখানে একটা এরকম ই এর মতো দিয়ে দিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। এখন 3টা সেল যেহেতু একমুখ করেই দেওয়া আছে, আমি ধরলাম যে এখান থেকে যে টোটাল কারেন্ট আই বের হইতেছে, আই বের হয়ে এদিক দিয়ে পুরা সার্কিট, যেহেতু একটা সার্কিটের ভিতরেই আছে, মানে একটা বর্তনীর ভিতরে আছে, পুরো সার্কিট দিয়ে আই পরিমাণ কারেন্টই ফ্লো করবে। তাহলে আমি ধরে নিই এখানে আরো কিছু, যে এইটার ইএমএফ হচ্ছে ই1, এগুলার প্রত্যেকটার ইএমএফ আলাদা, ই2, এটার ইএমএফ ই3, এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স বলে দিলাম আর1, আর2 আর আর3, ঠিক আছে। এখানে একটা কি দিয়ে দিছিলাম, যেটা দিয়ে এটাকে তুমি কানেক্ট করবা, সার্কিটটাকে মানে ফুলফিল করবা, সেটা দিয়ে দিছি। বোঝা গেছে? এটা একটা সিম্পল সার্কিট যেখানে সেলগুলা কিভাবে আছে, সিরিজ কম্বিনেশনে আছে। এই যে দেখো সিরিজ কম্বিনেশনে আছে। বুঝা গেছে মনিরা? জি স্যার। এখন আমি এখানে কারশফ ল এর মতো মানে একটা ল ইউজ করব। দেখো আমি যদি কিছু পয়েন্ট ধরে নিই, এখানে এ বি সি ডি, দেখো এখানে তো একটা মাত্র মানে ক্লোজ লুপই আছে, তাই না? তাহলে তুমি যদি এখানে ক্লোজ লুপের কথা চিন্তা করো, তাহলে এ বি সি ডি এ, এই লুপের মধ্যে তুমি যদি একটা ডিরেকশন দিয়ে দাও, যে লাইক তুমি কিভাবে দিও, ধরো ক্লকওয়াইজ দিলাম, ক্লকওয়াইজ দিলাম, ঠিক আছে। ক্লকওয়াইজ যদি দেওয়া থাকে, তাহলে এইখানে তুমি কারশফ ল ইউজ করলে কি কি পাবা? হ্যাঁ, দেখো এখানে তুমি পাবা হচ্ছে আই ইন্টু, প্রথমটার জন্য এ থেকে শুরু করলে আর1 পাবা, তাই না? সামনে কি আসবে, মাইনাস না প্লাস? সামনে স্যার দেখো ডিরেকশন যেই দিকে কারেন্টও সেই দিকে, তাহলে কি হয়? মাইনাস স্যার। মাইনাস আসবে, হ্যাঁ মাইনাস। তারপরে এই রেজিস্ট্যান্সের পরে আসবে ই1, তাহলে ই1 এর জন্য কি আসবে? এই যে ই1, ই1 এর ডিরেকশন হচ্ছে এইদিকে, আর এইদিকে মাইনাস প্লাস এইভাবে আছে, তাহলে কি আসবে, প্লাস না মাইনাস? প্লাস আসবে। প্লাস আসবে, সাবাস। তাহলে বাকিগুলো এইভাবে করে বসাই, আই ইন্টু জি স্যার। আর2 মাইনাস প্লাস ই2 মাইনাস আই ইন্টু আর3 প্লাস ই3। আর বাকি পার্টের মধ্যে আছে কি, দেখো একটা আছে হচ্ছে আই আর, দেখো আই আর এর মধ্যে কি আসবে, প্লাস না মাইনাস? আইআর এর মধ্যে এটাও মাইনাসই আসবে, এতক্ষণ টাইম মাইনাস লাগে, স্যার। মাইনাসই আসবে। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি এখন একটু এটাকে সিম্পলিফিকেশনের মতো করো, মানে ই1 প্লাস ই2 প্লাস ই3 কে এক সাইডে রেখে বাকি জিনিসগুলো ওই সাইডে পাঠিয়ে দাও, তাহলে আই ইন্টু আর1 প্লাস আই ইন্টু আর2 প্লাস আই ইন্টু আর3 প্লাস আই ইন্টু আর, এটা চলে আসবে। ওকে, ঠিক আছে। তাহলে তুমি যদি এখান জি থেকে স্যার। আই কমন নাও, মানে এই যে এখান থেকে যদি আই কমন নাও, তাহলে আসবে কি আর1 প্লাস আর2 প্লাস আর3 প্লাস আর ইজ ইকুয়াল টু ই1 প্লাস ই2 প্লাস ই3, ঠিক আছে। এখান থেকে তুমি যদি আই এর মানটা বের করতে চাও, তাহলে কেমন আসবে, যে ই1 প্লাস ই2 প্লাস ই3 বাই আর1 প্লাস আর2 প্লাস আর3 প্লাস আর, এইটা আসবে সেই জেনারেল ফর্মুলাটা, যেখানে উপরে থাকবে হচ্ছে সামেশন অফ ইলেকট্রোমোটিভ ফোর্সেস অফ দ্য সেল, আর নিচে থাকবে হচ্ছে সামেশন অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল এন্ড দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। দেখো এই সূত্রটাকে আমরা আগে পড়ছি মনিরা, একটু মনে করো তো এই সূত্রটা। জি স্যার। হ্যাঁ, আগে পড়ছিলাম, কিভাবে পড়ছিলাম, ওই যে আমরা যখন সিরিজ কম্বিনেশন অফ সেল থাকে তখন কি পড়ছি, আই ইজ ইকুয়াল টু কি পড়ছি, এন ইন্টু ই বাই কত ছিল, এন আর ছিল প্লাস মানে বড় হাতের আর ছিল, তাই না? এরকম ছিল। এটা কেন ছিল, কারণ ওখানে প্রত্যেকটা সেলের মানে ইএমএফ ছিল ই, মানে ই1 সমান সমান ই2 ছিল সমান সমান ই3 ছিল,
ওই অবস্থাতে, ঠিক আছে। আর হচ্ছে ওখানকার ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলাকে আমি সেম ধরছিলাম, R1 ইজ ইকুয়াল টু R ইজ ইকুয়াল টু R2, এইভাবে ধরে নিয়েছিলাম, তখন সূত্রটা এটা আসে। তো ওই ক্ষেত্রে বা এই ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, তাহলে n সংখ্যক কোষ যদি যুক্ত থাকে, দেখো n সংখ্যক সেল যদি সিরিজে অ্যাটাচ থাকে, সিরিজে অ্যাটাচ করা থাকে, তাহলে আমার কি আসবে, i সমান সমান কি আসবে বলো তো? এখানে আসবে উপরে E1 প্লাস E2 প্লাস E3, এখানে তো তিনটা দেখাইছিলাম, তাহলে এটা ডট 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 হয়ে হয়ে একদম EN পর্যন্ত চলে যাবে না মনিরা? বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এইখানে ঠিক সেম ভাবে R1 মানে তুমি সরি R1টা পরে লিখি, এখানে R প্লাস R1 প্লাস R2 প্লাস R3 লেখার পরে ডট 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 হয়ে এটা এক্সটেন্ড হবে কত পর্যন্ত? প্লাস ছোট হাতের R3 পর্যন্ত, ঠিক আছে। এইটাই হচ্ছে সেই জেনারেল ফর্মুলা, ওটা থেকেই আমি লিখতে পারবো যখন যখন সবগুলোর ইএমএফ ই ও ছোট হাতের আর সেম হয়, সেম, তখন হচ্ছে I ইজ ইকুয়াল টু এন ই বাই আর প্লাস এন আর। এটা কখন? যখন হচ্ছে আমার সেলগুলা সিরিজে কানেক্টেড থাকবে, সিরিজে কানেক্টেড থাকবে। বোঝা গেছে? এটা দেখো তো, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। না স্যার, বুঝতে পারছি। আবার যদি তোমাকে এখানে জিজ্ঞাসা করা হয় যে মানে এই যে রেজিস্ট্যান্স যেটা দেওয়া আছে, এই রেজিস্ট্যান্সের এখানে দুইটা পয়েন্ট বলে দিল, মনে করো বললো পি আর বললো কিউ, তোমাকে পি কিউ পয়েন্ট বলে দেওয়ার পরে বললো যে পি আর কিউ এর মাঝখানে বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য কত হবে বলতো? বিভব পার্থক্য যদি আমি পি কিউ এর মাঝখানে বের করতে চাই, তাহলে এটা সূত্র কি? ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, তাই না? আই ইন্টু আর, এই আর এর মান স্যার। তো তুমি হচ্ছে রেজিস্ট্যান্স থেকেই পেয়ে যাবা। আর আইটা কত হবে? আইটা হচ্ছে এই যে তুমি এই যে এইখানে যে বেসিক ফর্মুলা থেকে পাইতেছো, এই যে এইটা, ঠিক আছে। আই এর সূত্রটা হচ্ছে এইটা, আর ওটার সাথে তুমি এই আরটাকে গুণ দিয়ে দিবা, তাহলেই হচ্ছে তুমি সেই বিভব পার্থক্যের, বা তুমি যদি এইটার মধ্যেই দেখো, ছোট সূত্রটার মধ্যেই দেখো, তাহলে তোমার কি আসবে? এন ই আর বাই আর প্লাস এন আর। বোঝা গেছে? দেখো, যদি আর এর দুই পয়েন্ট জি স্যার। আর এর দুই পাশে তোমার যদি পটেনশিয়াল ডিফারেন্স মেজার করতে বলে, তাহলে ভি এর সূত্র হবে হচ্ছে আই আর, যেটা সমান সমান এন ই আর বাই আর প্লাস এন আর হবে। তো ঠিক আছে, এটা তো মনে হয় বুঝতেই পারছো। এটা নিয়ে একটা ছোট্ট একটা ম্যাথ দেখে আসি। হুম, খাতা কলম আছে না? এটা 5 ভোল্ট, 4 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট, এটা হচ্ছে 20 ওহম, এটা হচ্ছে 20 ওহম। আর কি, আর কি দিব? এতটুকুই থাকুক। আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো দেই, এটা হচ্ছে 0.2, 0.1, 0.1, 0.2। তাহলে এখন তোমাকে যদি আমি বলি এই যে বর্তনীটা আছে এটার মূল প্রবাহ কত হবে, মানে আই এর ভ্যালু কত হবে বলতো? আই এর ভ্যালু কি হবে? E1 প্লাস E2 প্লাস পরে কি E3 প্লাস আরেকটা আসবে না, E4 আসবে না, এখানে চারটা সেল যেহেতু জি আছে, স্যার। বাই কত, বাই কত আসবে বলো? আর প্লাস স্যার R1, হুম, R1, R2, R3। এখানে তো দুইটা আর আছে না? আচ্ছা, তাহলে একটা আসবে R2, একটা আসবে R1, R3, আর একটা আসবে R4, ঠিক আছে। তাহলে সবগুলা ভ্যালু তো তোমার জানাই আছে। E1 এর ভ্যালু 5, E2 এর ভ্যালু স্যার। 4, E3 এর ভ্যালু কত 4, E4 এর ভ্যালু 5, বাই R1 এর ভ্যালু হচ্ছে 20,
যোগ 20 যোগ 0.2 যোগ 0.1 যোগ 0.1 যোগ 0.2 ক্যালকুলেশন করে দেখো কত আসে। স্যার 0.44 0.44 এম্পায়ার, তাই আসলো না? ঠিক আছে, তাহলে মূল প্রবাহ আসলো এইটা। এখন তোমাকে যদি একটা ছোট্ট আর একটা কোশ্চেন করি যে এইখানে এখানে একটা পয়েন্ট নিলাম পি, এখানে নিলাম কিউ, মানে এই 20 ওহমের এই সাইডে পটেনশিয়াল মানে পি কিউ এর মাঝখানে পটেনশিয়াল ডিফারেন্স কত? পটেনশিয়াল ডিফারেন্স কত হবে? পটেনশিয়াল ডিফারেন্স কত হবে বলো তো? পটেনশিয়াল ডিফারেন্সের সূত্র কি? ভি ইজ ইকুয়াল টু কত? আই আর, তাহলে আই এর মান কত পাইলাম? আই তো এখানে একটাই থাকবে, আই এদিক দিয়েও যেটা স্যার। যাবে, আই এদিক দিয়েও সেমটাই যাবে না, 20 ওহম দিয়েও কিন্তু সেম পরিমাণ কারেন্টই যাবে। তাহলে 0.44 আর রেজিস্ট্যান্সটা কত দেওয়া আছে এখানে? 20, এখানে আবার 40 লিখো না, 20। হ্যাঁ, তাহলে কত আসতেছে? 20 এটা গুণ করলে কত? গুণ করলে দেখো কত আসে। স্যার 8.8 8.8 কত ভোল্ট? ওকে, ঠিক আছে, জি স্যার। এরকম করে বিভিন্ন ছোটখাটো কোশ্চেন আসতেই পারে পরীক্ষার হলে। ঠিক আছে, তো পারবা তো নাকি? স্যার। আল্লাহ, ঠান্ডা লাগছে। ঠিক আছে, এটা তো আমরা শিখলাম কিসের জন্য? সিরিজ কম্বিনেশন অফ সেলের জন্য। তো আমি একটু ছোট্ট করে প্যারালাল কম্বিনেশন অফ সেলের জন্য দেখায় দিই। প্যারালাল কম্বিনেশন অফ সেলের জন্য তুমি হচ্ছে টপিকস পড়ে পড়ে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করো। ঠিক আছে, বইয়ে অনেক ম্যাথ আছে, গাণিতিক কিছু মানে পদার্থ বিজ্ঞান আছে, ওগুলা কিনে ফেলে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করো। পারলে টেস্ট পেপার কিনে টেস্ট পেপার থেকে ম্যাথ সলভ করো। ঠিক আছে, তোমার জন্য ভালো হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে আসি। এই অঙ্কটার মধ্যে দেখো কি জানি মনিরা, এইখানে যদি কোনো না কোনো ভাবে মানে দেখতেছো? হ্যালো, হ্যালো, দেখো এইখানে যেটা বলতেছিলাম, যদি কোনো ভাবে এই 5 ভোল্টটা উল্টা ভাবে দেওয়া থাকে, মানে প্লাসটা এইদিকে মাইনাসটা এইদিকে, তখন কি হবে? তোমার চেঞ্জটা হবে কোথায় বলো তো? তখন এই যে E4 এর আগে যে প্লাসটা ছিল, শুধুমাত্র এইটা মাইনাস হয়ে যাবে। বুঝছো? জি স্যার। আর কোনো কিছু কি মাইনাস হবে? না স্যার। চিন্তা ভাবনা করে বলো, আন্দাজি বলো কেন? না, আর কোনোটা হবে না স্যার। আচ্ছা, এখন এখানে আসো। ধরো এই যে এইটারেই হয়ে গেল। দেখি হয় কিনা, যদি হয় তাহলে কি করবো। দেখ এরকম, তখন চেঞ্জটা কোথায় হবে? E3 এই সামনে একটা মাইনাস চলে আসবে, এইটার জায়গায় মাইনাস চলে আসবে। ঠিক আছে, আর কোন জায়গায় কি চেঞ্জ হবে? দেখো তো, R3 এর ক্ষেত্রে কোন জায়গায় কি চেঞ্জ হবে? R3 এর জন্য R3 এই যে IR3 যেটা লিখছি, সেটা কি চেঞ্জ হবে? মাইনাস না প্লাস, এটা কি চেঞ্জ হবে? না, ওইটা তো চেঞ্জ হওয়ার কথা না স্যার। হ্যাঁ, ওটা চেঞ্জ হবে না, সেটাই বুঝাইতেছি যে জি স্যার। চেঞ্জটা হবে শুধুমাত্র ওপরে। ঠিক আছে, তার মানে জি এইটা স্যার। তুমি যেখানে অঙ্ক করতে যাবা, যদি এরকম মানে এরকম যদি একই রকম দুইটা থাকে আর দুইটা যদি এরকম থাকে, ঠিক আছে, তখন তুমি জাস্ট তার ইলেকট্রোমোটিভ ফোর্স গুলাকে বিয়োগ করে দিবা, বাট তার রেজিস্ট্যান্স এর মধ্যে কিন্তু কোনো কিছু বিয়োগ করতে আইসো না, তাহলে কিন্তু অঙ্কটা একদম পুরোপুরি ভুল হয়ে যাবে। ঠিক আছে, একদম টোটাল ভুল জি হয়ে স্যার। যাবে।
আচ্ছা, এটা বলার জন্যই এটা বললাম, বোঝানোর জন্যই। ঠিক আছে, এখন আমরা হচ্ছে মানে প্যারালাল কম্বিনেশন অফ সেলটাও একটু দেখে আসি। আগেও দেখছি, এখন একটু এলাবোরেটলি দেখতেছি আর কি। এইখানে এটার নাম দিলাম E1, এটার নাম দিলাম E2। এবার ইলেকট্রোমোটিভ ফোর্স গুলো আলাদা করে দিছি। এখানে এটা পয়েন্ট লোকেট করে দিলাম P, এটাকে দিলাম Q, দিলাম আর কি। ঠিক আছে, এই সেলটারও নাম করা লাগবে না, এটা আর। আচ্ছা, এখন আমরা আচ্ছা নামও দিয়ে দিই, এখানে একটা A দিয়ে দিই, একটা B দিয়ে দিই, একটা C দিয়ে দিই, মানে যেহেতু পুরোটা কমপ্লিট হয়। আর এখানে টোটাল ইয়ে দিয়ে যদি I পরিমাণ কারেন্ট, এদিক দিয়ে I, এদিক দিয়ে I, এখানে এসে কারেন্ট কি ডিভাইড হয়ে যাবে না? দেখো তো, জি স্যার। কারেন্ট তো এখানে মিলিত হয়েছিল একভাবে, মিলিত হয়ে এই যে এখান দিয়ে I1, এদিক দিয়ে I2, ছোট হয়ে গেছে ফিগারটা, I3, আবার এই যে এদিক দিয়ে I1, I2, I3। এখন রেজিস্ট্যান্স কিভাবে দিব? এই যে R1 ছোট হয়ে গেছে যদিও, R2, R3, এগুলা সবকিছু দেওয়ার পরে এখন আমি আসবো কেসিএল কেভিএল লতে আর কি। যে কেসিএল কেভিএল ল, যেটা কেসিএল কেভিএল ল যেগুলো আছে সেগুলোর মধ্যে আসি। তাহলে প্রথমে যদি আমি কেসিএলটা ইউজ করি, দেখো তো I সমান সমান I1 প্লাস I2 প্লাস I3 লেখা যাবে না? জি স্যার। আচ্ছা, এখন এটা লেখার পরে আমরা কোথায় আসবো? এরপরে আমরা আসবো হচ্ছে আহ কিসে আসবো, বিভিন্ন লুপে চলে আসি। লুপ, ঠিক আছে, বিভিন্ন লুপে চলে আসি। আচ্ছা, এখন আমি যদি বিভিন্ন লুপে চলে আসি, তাহলে লুপের দিকে তাকাও। হুম, লুপের দিকে তাকাইলে কি হবে? মনে করো কি নিব, পি নিলাম, এ নিলাম, কিউ, তারপরে হচ্ছে এইখানে এই আরটাকেও ধরতেছে, ধরলাম, ইও ধরলাম, জাস্ট নিজের ইচ্ছা মতো একটা লুপ ধরলাম। মানে উপরের এই যে এই পার্টটা সব পুরো লুপটা ধরলাম। এইখানে তুমি যদি কেসিএল সরি কেভিএল ইউজ করো, তাহলে কি আসবে? পি পয়েন্ট থেকে শুরু হইলে এখানে একটা ডিরেকশন ধরে নিই, ক্লকওয়াইজ ধরে নিলাম। ঠিক আছে, ক্লকওয়াইজ ধরে নিলে কারেন্টও যেদিকে মানে রেজিস্ট্যান্স ওইদিকে, তাহলে I1 R1 আসতেছে, ঠিক আছে, তাই না? জি I1 স্যার। R1 আসতেছে না? তাহলে এটা কি মাইনাস না প্লাস? কারেন্ট যেদিকে ডিরেকশনের দিকে মাইনাস। ওকে, জি স্যার। আবার এইখানে I পরিমাণ কারেন্ট আসতেছে এদিক দিয়ে, যে I পরিমাণ কারেন্ট আসতেছে R দিয়ে, তাহলে কি I ইনটু R, সেটা কি মাইনাস না প্লাস? I ইন্টু আর। এই যে যে এইটা লুপ ধরছি, লুপটা বুঝো নাই? এই যে এইটা লুপ ধরছি। স্যার মাইনাস। হুম, প্রথমে এই লুপটা ধরে কাজ করতেছি, ঠিক আছে। হুম, তাহলে এখানে I ইন্টু আর, তাহলে মাইনাস আসবে। আর এখানে তো এই যে সেলটা বাদ দিয়ে গেছি, তাহলে সেলটা কি হবে, মাইনাস না প্লাস? স্যার প্লাস। প্লাস, E1টা হবে প্লাস, ইকুয়ালস টু 0। তাহলে এখানে তুমি যদি একটু এদিক ওদিক করো, তাহলে E1 সমান সমান I আর প্লাস I1 R1, ঠিক আছে। তাহলে তুমি দেখবা কি, যে সিমিলারলি যদি তুমি এই যে এই লুপটা চুজ করো, পি কিউ সামথিং, পি কিউ আর পি, এরকম যদি লুপটা চুজ করো, তখন তুমি দেখবা E2 সমান সমান কি পাবা? I আর প্লাস কত বলো? E2 R2 পাবা, তাই না? জি স্যার। I2 R2 পাবা। আচ্ছা, আর যদি তুমি E3 টাকে দেখো, মানে যদি সিমিলারলি দেখো, এই যে নিচের লুপটা চুজ করো, এই লুপটা এদিক দিয়ে চুজ করো, ঠিক আছে, তখন তুমি যেটা পাবা সেটা হচ্ছে I আর প্লাস
I3 ইন্টু R3। তাহলে তিনটা কন্ডিশন তো তুমি পেয়েই গেছো, পাইছো না? জি পাইছো স্যার। না? আচ্ছা, এখন তুমি হচ্ছে এই তিনটাকে যোগ করো। এইটাকে তুমি যদি 1 নাম্বার বলো, এটাকে তুমি যদি 2 নাম্বার বলো, এটাকে যদি তুমি 3 নাম্বার বলো, তাহলে আমি হচ্ছে পরবর্তী পেজে এটাকে যোগ করি। তাহলে আসতেছে কি যে E1 প্লাস E2 প্লাস, আচ্ছা ডাইরেক্ট যোগ না করি, দাঁড়াও একটু কথা বলে আসি, নাহলে আবার বুঝতে পারবা না। ঠিক আছে, দেখো আমি যদি প্রথম ইকুয়েশনটা থেকেই আসি, প্রথম ইকুয়েশনে কি আছে? E1 সমান সমান I ইন্টু R প্লাস I1 ইন্টু R1, তাই আছে না? তাই তো জি নাকি? স্যার। এখন এই ইকুয়েশনটাকে তুমি যদি উভয় সাইডে মানে বোথ সাইডে তুমি যদি R1 দিয়ে ভাগ করে দাও, বোথ সাইডে, হ্যাঁ, ডিভাইডিং, এই যে ডিভাইডিং বোথ সাইড বাই ইন্টারনাল রেজিস্ট্যান্স অর R1, এটা দিয়ে যদি মানে R1 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি আসবে? E1 বাই R1 ইজ ইকুয়াল টু I R বাই R1 প্লাস, শুধুমাত্র এই যে এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে I1 R1 বাই R1, তাই না? দেখো এই R1 কাটা জি না? স্যার। কাটা। এই R1 যদি কাটা চলে যায়, তাহলে কি আসতেছে? E1 R1 ইজ ইকুয়াল টু I R বাই R1 প্লাস I1, এটা আসতেছে, তাই না? এটা জি আসতেছে। স্যার। এখন হচ্ছে আমি এই জিনিসগুলাকে মানে এটা 1 থেকে এটা পাইছি, তাহলে এটাকে বলতেছি 4 নাম্বার ইকুয়েশন। তারপরের পেজে চলে যাই, সিমিলারলি যদি লিখি তাহলে আসবে E2 বাই R2, একদম সিমিলারলি আসবে হচ্ছে IR বাই, এই যে IR বাই R2 প্লাস, এখানে আসবে হচ্ছে R মানে I2 আসবে। আর আরেকটা আসবে কি, E3 বাই R3 সমান সমান IR বাই R3 প্লাস, এখানে আসবে I3। এটাকে হচ্ছে 5 নাম্বার দাও, এটাকে 6 নাম্বার দাও। এখন তুমি 4 প্লাস 5 প্লাস 6 যোগ করো, তাহলে ইজি হবে আর কি, ওভাবে না করে 1 প্লাস 2 প্লাস 3 না করে। ঠিক আছে, এখন যদি তিনটাই যোগ করে দেই, তাহলে প্রথমে কি আসতেছে? E1 বাই R1, E2 বাই R2 প্লাস E3 বাই R3 আসতেছে না? বুঝছো? জি স্যার। আর পরেরটাতে কি আসতেছে? IR বাই R1, মানে E1 এর পার্টটা যোগ করতেছে আর কি। তাহলে এখানে আসবে হচ্ছে I1 IR বাই R2 প্লাস I2 প্লাস, এখানে আসবে IR বাই R3 প্লাস I3। এখন সব তো মোটামুটি শেষের দিকেই, একটু খেয়াল করো, এই যে I1, এই যে I2 আর এই যে I3, এই তিনটাকে আমরা সামেশন আকারে কি লিখতে পারি? I লিখতে পারি না? জি স্যার। ওই যে একটু আগে দেখাইছিলাম I1 প্লাস I2 প্লাস I3 মানে কত? I। তাহলে এই তিনটা সমান সমান আমি লিখে দিলাম, ইজিলি I লিখে দিলাম। ওকে, আর উপরে এইখানে I আছে, এখানেও I আছে, এখানে I তো না, শুধু IR আছে আর কি। যাই হোক, সমস্যা নাই, তুমি হচ্ছে এখান থেকে মানে আগে আইটা কমন নাও, মানে আইটা যদি বের করে আনো, তাহলে ভিতরে কি থাকতেছে? ভিতরে থাকতেছে R/R1, ঠিক আছে, প্লাস R/R2 প্লাস R/R3 থাকতেছে। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এই আইটা কি ওই বর্তনীর মূল প্রবাহ ছিল না? টোটাল প্রবাহ ছিল না? জি স্যার। তাহলে তুমি এই দুইটা কম্পোনেন্ট থেকে যদি আই কমন নাও, তাহলে এখানে কি থাকবে? 1 প্লাস R/R1 প্লাস R/R2 প্লাস R/R3, এটা থাকবে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন মানে এই পাশে কি ছিল? এই পাশে ছিল মানে E1 R1 প্লাস E2 R2 প্লাস E3 R3। এখন বর্তনীর মূল প্রবাহ যদি আই তোমাকে বের করতে বলে, তাহলে কি আসবে? উপরে আসবে হচ্ছে E1
R1 plus E2 R2 plus E3 R3 by 1 plus R by R1 plus R by R2 plus R by R3। দেখো এটা বুঝতে পারছো কিনা? এটাই হবে তখন তোমার মেইন সূত্র। এটাই হবে তখন কি মেইন সূত্র। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এই ক্ষেত্রে তোমাকে যদি আমি এখান থেকেই বলে দেই যে এখানে যদি n নাম্বার অফ সেল থাকে, ফর n নাম্বার অফ সেলস, n নাম্বার অফ সেলস, তো n নাম্বার অফ সেলস থাকলে চেঞ্জটা হবে কোথায়? প্লাস ডট 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 ডট, এখানে কি আসবে? প্লাস ই অফ n আসবে বাই আর অফ n আসবে না? জি স্যার। আর কোনো জায়গায় কি কোনো চেঞ্জ আসবে? না স্যার। এটা দিবি না? না যে বলে দিলি এটা দিবি না? কোনটা স্যার? এই যে মাত্র যেটা লিখলাম, ও হ্যাঁ এটা তো দেওয়া লাগবে, হারাই গেলে তো চলবে না। ওইটা তো লাস্টে স্যার। হ্যাঁ ওটা দেওয়া জি লাগবে, স্যার। ঠিক আছে? তাহলে আই সমান জি সমান এই যে পুরা জিনিসটা তখন চলে আসবে। এখন এইটারই সিম্পলিফাইড ভার্সন আমরা পড়ে আসছিলাম যে মানে এন নাম্বার অফ সেল যদি হয় আর প্রত্যেকটার ইএমএফ যদি ই হয় আর প্রত্যেকটার মানে রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি আর হয়, তখন আমি আই সমান সমান কি লিখতে পারি? তখন কি হবে? তখন তো সব কমন হয়ে গেল। তখন এইখানে আসবে এন ই বাই আর, ঠিক আছে? আর নিচে আসবে কি? 1 প্লাস এই যে এন আর বাই আর, কাটাকাটি করলে এখানে আসবে এন ই বাই, এখানে যদি তুই মানে ই করে দাও তাহলে হচ্ছে আর প্লাস এন আর চলে আসবে। এটাই আমরা হচ্ছে প্যারালাল কম্বিনেশনের জন্য পড়ে আসছিলাম। মনে পড়ছে কি এখন? জি স্যার। সিম্পলিফাইড ভার্সনটা পড়ে আসছিলাম, কিন্তু এটার বড় ভার্সনটা হচ্ছে এই যে এটা, যেখানে প্রত্যেকটা ইএমএফ এর মান আলাদা হবে এবং প্রত্যেকটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান আলাদা হবে। এটাই হচ্ছে তার বেসিক সূত্র। এটা দিয়েও টুকটাক বইয়ের মধ্যে ম্যাথ থাকতে পারে, তার ম্যাথ এটা নিয়ে দেখাইলাম না, এটা সূত্রের মধ্যে ম্যাথ বসাইলেই হয়ে যায়। মানে অঙ্ক মানে ই ওয়ান এর ভ্যালু বসাবা, আর ওয়ান এর ভ্যালু বসাবা, আর আর এর ভ্যালু বসাবা, আই এর মান বের হয়ে যাবে, বেশ। ঠিক আছে? পারবা না এটা? জি স্যার। আচ্ছা, তো এইটার মধ্যে দিয়ে আমাদের হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি যে পার্টটা ছিল, আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। আর কিছু ম্যাথ টাইপ কিছু প্রবলেম আছে, আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে কিছু ম্যাথ টাইপের প্রবলেম দেখাই দেওয়ার, ঠিক আছে? ওই প্রবলেমগুলো দেখাই দিলে কারেন্ট ইলেকট্রিসিটি একদম টোটালি শেষ। আর দুই তিনটা টপিক যেটা আছে, যেমন তোমার বলি আমি, তোমাদের এটা আছে কিনা জানি না, পটেনশিওমিটার বলে, পরে বলে মিটার ব্রিজ, আরেকটা বলে পোস্ট অফিস বক্স। এই তিনটা ইনস্ট্রুমেন্ট আছে, তোমাদের বইয়ে খুললে দেখবা যে এই তিনটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে ব্যবহারিক আকারে আছে। তো এগুলা হচ্ছে হঠাৎ করে অ্যাডমিশনে এগুলা নিয়ে কোশ্চেন আসতে পারে ছোটখাটো, বাট ইয়াতে কোশ্চেন একটু কমই দেয়, বাট চাইলে নিজের ইচ্ছা হইলে পড়তে পারো। যেমন পটেনশিওমিটারটা কি? পটেনশিওমিটারটা হচ্ছে যেটা দিয়ে মানে যে কোনো দুইটা সেলের ইএমএফ মেজার করা যায়। হুম, যে কোনো দুইটা সেলের ইএমএফ, ইএমএফ তো বোঝো, মানে ই মেজার করা যায়, ই। আর মিটার বিজটা কি? মিটার বিজটা দিয়ে হচ্ছে তোমার হুম এই যে আমরা পড়ছি না স্পেসিফিক রেজিস্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্স, এটা পড়ছো না? ওই যে রো, জি স্যার। রো রো এটা মেজার করা যায়। আর পোস্ট অফিস বক্সটা কি? এটা দিয়ে হচ্ছে মানে যে কোনো আননোন রেজিস্ট্যান্স মেজার করা যায়, যে কোনো আননোন রেজিস্ট্যান্স এর মান কত হয় সেই ভ্যালুটা মেজার করতে পারবা, আননোন রেজিস্ট্যান্স এর ভ্যালু মেজার করা যায়। এটার কাজগুলো আমি জাস্ট বলে দিলাম, বাট এটার মানে থিওরি টিওরি যদি নিজের কখনো পড়তে ইচ্ছা করে তখন দেখবা ব্যবহারিক পার্টে এটা দেওয়া আছে। ওটা আপাতত লাগবে না, যখন তোমার কলেজে ব্যবহারিক করাবে তখন একটু দেখে নিও, তখন ভালো মতো বুঝবা, এছাড়া বুঝবা না। আর কিছু ম্যাথ আমি নেক্সট ক্লাসে দেখাই দিব কারেন্ট ইলেকট্রিসিটি রিলেটেড, তো ওই ক্লাসটা শেষ করার মাধ্যমে আমার এই চ্যাপ্টার পুরোটা শেষ। তারপরে আমরা কোন টপিকসটা পড়বো শুনি? প্রথম প্রবলেমটা হচ্ছে শান্ট নিয়ে আর কি, ঠিক আছে? শান্ট। তো প্রশ্নটা হচ্ছে এরকম, একটি গ্যালভানো
মিটার এর রোধ। মনে করো গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে হচ্ছে 100 ওহম, এটা কোশ্চেনে দেওয়া আছে। গ্যালভানোমিটারের রোধ দেওয়া মানে কি, এখানে কিসের ভ্যালু দেওয়া, এটা জি এর ভ্যালু দেওয়া, তাই না? বুঝছো? জি স্যার। জি এর ভ্যালুটা মানে জি যে রোধটা আছে সেটার ভ্যালু দেওয়া আছে। এখন এখানে বলা আছে এর সাথে যদি 5 ওহম এর শান্ট, আমারও ঠান্ডা লাগছে অনেক, শান্ট ব্যবহার করে গ্যালভানোমিটার প্রবাহ 0.5 এম্পায়ার পাওয়া গেল। ঠিক আছে, তাহলে এটা কি দেখলাম যে গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে, আর ওই গ্যালভানোমিটারের সাথে যে শান্টটা ইউজ করা হয়েছে তার রোধটা দেওয়া আছে। ঠিক আছে, তার মানে জি এর ভ্যালু দেওয়া আর এস এর ভ্যালু দেওয়া, এটা হচ্ছে আমার সেই এস এর ভ্যালু, এটা হচ্ছে জি এর ভ্যালু। হ্যাঁ, এখন ওখান থেকে এটা ইউজ করার পরে আমরা কি পাইলাম, গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যে প্রবাহটা মানে হচ্ছে সেটা এই যে আইজি, এটা পাইলাম। আইজি দেওয়া আছে, জি দেওয়া আছে, এস দেওয়া আছে, মানে বের করতে হবে হচ্ছে প্রথম কোশ্চেন মূল প্রবাহ কত, মূল প্রবাহ কত। ঠিক আছে, আচ্ছা মূল প্রবাহটা কি, মূল প্রবাহটাকে আমরা কি দ্বারা ডিনোট করি, আই দ্বারা ডিনোট করি না? মনে আছে মূল প্রবাহকে যে আমরা আই দ্বারা ডিনোট করি। জি স্যার। আচ্ছা, আর এইখানে গ্যালভানোমিটারের সূত্রটা কি, গ্যালভানোমিটারের সূত্রটা হচ্ছে এরকম ছিল হয়তো, আই এস আইএস সমান সমান ফর্মুলাটা কি, আইএস ইজ ইকুয়াল টু আই ইনটু কি, উপরে হচ্ছে জি বাই জি প্লাস এস। ঠিক আছে, বোঝা গেল, এখানে হচ্ছে আইএস ইজ ইকুয়াল টু আই ইনটু জি প্লাস এস। ঠিক আছে, এখন সবগুলা ভ্যালুই তো মনে হয় দেওয়া আছে, দেখো আই আচ্ছা এখানে কি এই সূত্রটা দিয়ে হবে, যেহেতু তোমার না এটা দিয়ে হবে না হয়তো, আচ্ছা এটা দিয়ে হবে না, এটাও রাখি। যেহেতু মূল প্রবাহ বের করার কথা বলছে আর আইজি দেওয়া আছে, তাহলে আমি আইজি এর সূত্র দিয়ে আসি। আইজি এর সূত্রটা কি, আইজি সমান সমান হচ্ছে তোমার কি, এখানে আসে হচ্ছে এস বাই জি প্লাস এস ইনটু আই। এখন ঠিক আছে না, দেখো তো যেহেতু আইজিটা দেওয়া আছে ওই রেসপেক্টে লিখলাম, তাহলে আইজির ভ্যালু কত, আইজির ভ্যালু হচ্ছে 0.5 ইজ ইকুয়াল টু এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে 5 বাই জি প্লাস এস, মানে হচ্ছে 100 প্লাস 5 ইনটু আই। এখন তুমি এখানে একটু ক্যালকুলেট করে বলো আই এর ভ্যালুটা কত। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস আই, কত হবে? স্যার এক মিনিট। স্যার 1.063। ক্যালকুলেশন কি ঠিক আছে? তোমার তো আবার ক্যালকুলেশন ভুল করার বাতিক আছে, চেক করো। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আর 2 নম্বরের প্রশ্নটা হচ্ছে শান্ট প্রবাহ বের করো। শান্ট, শান্ট প্রবাহ কত? শান্ট প্রবাহ মানে কি, এখানে কোনটা বের করতে বলতেছে, আই এস টা বের করতে বলতেছে, রাইট? ঠিক আছে, জি স্যার। আর আমরা জানি কি টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে আই এস প্লাস আই জি। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আইএস টা বের করতে চাই তাহলে আই মাইনাস আইজি করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আই এর ভ্যালু কত,
এই যে এখান থেকে যেটা পাইলাম 1.063 মাইনাস আইজির ভ্যালু কত 0.5 কত হচ্ছে তাহলে বলো তো আইএসটা কত হয় স্যার 0.56 0.56 অ্যাম্পায়ার তাহলে এইখানে আমরা এই যে দুইটা উত্তর অলরেডি পেয়ে গেছি একটা হচ্ছে এই যে এইটা এবং আরেকটা এটা তাহলে এই ম্যাথটা বুঝতে তো কোনো প্রবলেম আছে কি থাকলে বলো নাই স্যার আচ্ছা তাহলে এটা একটা প্রবলেম করলাম সেকেন্ড প্রবলেমটাতে যাই এগুলো প্রবলেম কাছাকাছি হ্যাঁ ঠিক আছে জাস্ট একটু ভাষাগুলা এক অন্যভাবে লেখা থাকে আর কি যেমন এখানে বলা আছে একই রকম কোশ্চেন একটি গ্যালভানো মিটার এর রোধ হচ্ছে দেওয়া আছে 100 ওহম এরপরে বলা আছে যে এর সাথে দেখো কোশ্চেনটা বুঝো এর সাথে কত রোধের কত কত রোধের বা কত শান্ট একই কথা কত রোধের শান্ট যুক্ত করলে শান্ট যুক্ত করলে সেটা বা মানে তুমি এটা বলতে পারো কি মূল তড়িৎ প্রবাহের 96% প্রবাহ শান্টের ভিতর দিয়ে দেখো শান্টের ভেতর দিয়ে প্রবাহিত হবে এটা হচ্ছে তোমার কোশ্চেন আচ্ছা কোশ্চেনটা কি বুঝতে পারছো দেখো তো স্যার আচ্ছা কি কি দেওয়া আছে গিভেন কি বলো তো গিভেন জি দেওয়া আছে স্যার জি দেওয়া আছে 100 ওহম আর একটা ইনফরমেশন দেওয়া আছে সেটা কি স্যার যে তড়িৎ প্রবাহ 96% হ্যাঁ তড়িৎ প্রবাহ কিসের দেখো শান্টের ভিতর দিয়ে প্রবাহ হচ্ছে 96 যখন মূল তড়িৎ প্রবাহ হচ্ছে 100 তার মানে জিনিসটা এরকম না যে আইএস বাই মানে হচ্ছে শান্ট প্রবাহ বাই মূল প্রবাহ ইজ ইকুয়াল টু হচ্ছে 96/100 বুঝছো এটা দেখো জি স্যার এই যে কত রোধের শান্ট যুক্ত করলে হ্যাঁ তখন হচ্ছে মূল তড়িৎ প্রবাহের 96% প্রবাহ এই যে মূল তড়িৎ প্রবাহের 96% প্রবাহ হচ্ছে শান্টের ভিতর দিয়ে প্রবাহিত হবে সেটাই হচ্ছে আইএস বাই আই যদি কোশ্চেনটা এইভাবে বলতো যে তোমার 96% প্রবাহ গ্যালভানোমিটারের ভিতর দিয়ে প্রবাহিত হবে তখন হয়তো কি হইতো তখন হয়তো আইজি বাই আই সমান সমান 96%। আবার যদি এরকম বলতো যে শান্ট প্রবাহ এবং হচ্ছে তোমার গ্যালভানোমিটার প্রবাহের মধ্যে যে অনুপাত ঠিক আছে সেটা হয়তো বলতো যে আইএস বাই আইজি তখন হয়তো বলতো 120%। এরকম করে বলতো কারণ শান্ট প্রবাহ তো নর্মালি বেশি হয় এই জন্য আর কি রেসপেক্ট করে বললাম বুঝছো মানে এটা যে কোনো কিছুই হইতে পারে তো আমি জাস্ট এই কোশ্চেনের জন্য আইএস বাই আইটাই নিলাম তারপরে তো আমার কাজ বেশি নাই কাজটা দেখাই দিই এরপর আমার সূত্র তো জানাই আছে যে আইএস ইজ ইকুয়াল টু কি আই ইন্টু জি বাই জি প্লাস এস ঠিক আছে আচ্ছা এখানে কি বের করা লাগবে কোশ্চেন থেকে দেখো তো কত রোধের শান্ট যুক্ত করলে তাই না তার মানে কোশ্চেনটা করছে কি এস ইজ ইকুয়াল টু ওয়াট সবই তো দেওয়া আছে এই যে তুমি যদি আইটাকে এই পাশে নিয়ে আসো হ্যাঁ তাহলে তো তোমার সবকিছুই দেওয়া আছে জি বাই জি প্লাস এস এখন জাস্ট ভ্যালু গুলা পুট করে দাও আইএস বাই আই মানে কি 96/100 ইজ ইকুয়াল টু জি এর ভ্যালু হচ্ছে 100/100 প্লাস এস ক্যালকুলেশন করে দেখো শান্টের ভ্যালুটা কত আসে
কত আসছে ভ্যালুটা বলো তো? স্যার 1 মিনিট। স্যার 4.17 কত? 4.17 17 ওম। ঠিক আছে, আমি ধরে নিলাম যে তোমার ক্যালকুলেশনটা ঠিক আছে, আমি আর চেক করলাম না। ক্যালকুলেশনটা একটু ঠিকঠাক মতো করো, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, তাহলে এই অঙ্কটা তো বুঝছো নাকি? জি স্যার। তাহলে পরেরটাতে যাই। এখন আমরা একটা হুইটস্টোন ব্রিজ নিয়ে প্রবলেম করব। কোশ্চেন বলা আছে, দেখো, একটি হুইটস্টোন ব্রিজ এর 4 বাহুর রোধ যথাক্রমে 8 ওহম, 12 ওহম, 15 ওহম এবং 20 ওহম। কোশ্চেন করছে, দেখো, চতুর্থ, আচ্ছা 1 নাম্বার কোশ্চেনটা দেখো, বললো চতুর্থ বাহুর সাথে, দেখো চতুর্থ বাহুর সাথে কত রোধ যুক্ত করলে এটি সাম্যাবস্থায় চলে আসবে। সাম্যাবস্থায় চলে আসবে। দেখো কোশ্চেনটা কি বলছে, এই ধরনের প্রবলেম গুলা মানে যদি হুইটস্টোন ব্রিজ নিয়ে প্রবলেম আসে তাহলে এটা খুব আসে। তুমি পারলে একটু বোর্ড কোশ্চেন গুলা চেক করে দেখতে পারো। হুইটস্টোন ব্রিজ রিলেটেড যেসব প্রবলেম আছে সেগুলো এখান থেকে ম্যাক্সিমাম গুলাই আসে। এখানে দেখো বলা আছে হয়তো 4টা বাহুর রোধ দেওয়া আছে। 4টা বাহুর রোধ গুলা মানে কি, এইটা হচ্ছে আমার ফার্স্ট আর্মের রোধ, এটা হচ্ছে আমার কি সেকেন্ড আর্মের রোধ, এটা হচ্ছে থার্ড আর্ম, আর লাস্টেরটা কি ফোর্থ আর্ম। বোঝা গেছে? বোঝা গেছে? জি এখন স্যার। তাহলে দেখো চতুর্থ বাহুর সাথে, চতুর্থ বাহু তাহলে কোনটা, এই যে 20 ওহমের রোধটা, এর সাথে কত রোধ যুক্ত করলে এটি সাম্যাবস্থায় চলে আসবে? সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে হচ্ছে, ও সরি, সাম্যাবস্থা মানে হচ্ছে তোমার ওই যে নাল পয়েন্টের কথা বলছিলাম না, বা ব্যালেন্সড কন্ডিশনের কথা বলছিলাম, ওটা এখানে চলে আসবে। তাহলে ব্যালেন্সড কন্ডিশনের ক্ষেত্রে আমার সূত্র কি হয়, পি বাই কিউ ইজ ইকুয়াল টু কি, আর বাই এস। ঠিক আছে, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস, এটা হচ্ছে আমার ব্যালেন্সড কন্ডিশনের ফর্মুলা। যখন হচ্ছে কি, তখন সাম্যাবস্থায় আইজি কারেন্টটা 0 থাকে, হুইটস্টোন ব্রিজ কারেন্টটার যে মানে গ্যালভানোমিটারটা আছে সেটার কারেন্টটা 0 হয়ে যায়, তখন সেটা সাম্যাবস্থায় চলে আসে এবং তখন পি বাই কিউ সমান সমান আর বাই এস হয়ে যায়। ঠিক আছে, এখন আমার তো প্রবলেমটা হচ্ছে এই এস রোধকে নিয়ে, তাহলে আমি এসটা বের করব, মানে এসটাকে এই ব্যালেন্সড কন্ডিশনের রেসপেক্টে বের করব, যে এসটা আসলে কত আসে সেটা আগে চেক করি। দেখো পি এর ভ্যালু কত দেওয়া আছে, পি এর ভ্যালু 8, তারপরে সেকেন্ড আর্ম কত, সেকেন্ড আর্ম হচ্ছে 12, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 15, এসটা তো 20 দেওয়া আছে, সেটাকে আমি ধরবো না, যেহেতু হয় এসটা বাড়তেও পারে কমতেও পারে, ওই রেসপেক্টে আমি এসটাকে এসি লিখলাম। এসটা আমি বের করে দেখবো যে সেটা আদৌ মানে ব্যালেন্স কন্ডিশনে আছে কিনা। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এস সমান সমান কি আসবে, এস সমান সমান আসবে 15 ইন্টু 12 বাই কত, এখানে হয়তো 8, এটা দিলাম। ঠিক আছে,
তাহলে এখন ক্যালকুলেশন করে দেখলাম যে এখানে হয়তো 2, এখানে 3, আর কি যায়, কিছু করা যায়? স্যার আচ্ছা, এখানে একটু ফ্র্যাকশন চলে আসবে। আচ্ছা, একটু বেশি, আচ্ছা সমস্যা নাই, হবে, সমস্যা নাই। এস যেটা আছে, এস এর ভ্যালু তাহলে কত আসতেছে? এটা 45/2 মানে হচ্ছে তোমার 22.5 এর মতো, তাই না? দেখো তো, বোঝা গেছে এস এর ভ্যালুটা কি আসলো? এস এর ভ্যালুটা 22.5 ওহম চলে আসলো। তার মানে ওই যে এখানে যে রোধটা থাকবে, তুমি একটু এটা চিন্তা করো। হুম, এইখানে হচ্ছে তোমার কত, 8, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 15, আর এটা কত, 22.5 হইলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার ব্যালেন্সড কন্ডিশনে চলে যাবে। তখন হচ্ছে কি, তখন এইখানকার আইজি কারেন্টটা, এই কারেন্টটা 0 হয়ে যাবে। হুম, তখন এই হুইস্টন ব্রিজটা সাম্যাবস্থায় চলে আসবে। কিন্তু এখানে তোমার মানে রোধ দেওয়া আছে কত, একটু বলো তো মনিরা, রোধটা গিভেন কত? 20 স্যার 20। তাহলে তার মানে কি, যে তোমার এখানে রোধ কম দেওয়া আছে না? রোধ কম দেওয়া আছে না? তুমি যদি এই জি 20 যেটা স্যার আছে, এই যে 20 কে যদি তুমি S1 বলো, মানে S1টা তোমার 20 ওহম, আর তুমি এস যেটা ব্যালেন্সড কন্ডিশনের জন্য বের করছো সেটা পাইছো 22.5 ওহম। এইখানে তুমি কি দেখলা, এসটা হচ্ছে S1 থেকে বড়। তার মানে এইখানে যদি কোনোভাবে, মানে যখন তোমার 20 ছিল, 20টাকে তুমি যদি এটাকে 22.5 বানাইতে পারো, তাহলেই কি তোমার সেটা ব্যালেন্স কন্ডিশনে চলে যাবে না? বুঝছো? জি স্যার 20টাকে তুমি যদি 22.5 বানাইতে পারো, তাহলেই সেটা ব্যালেন্সড কন্ডিশনে চলে যাবে। সেই জন্যই আমি এই ক্ষেত্রে আর কি, যেহেতু দেখতেছি এসটা S1 থেকে বড়, তোমার লজিক কি বলে যে এইখানে 20 আছে, আর কোনোভাবে যদি আমি সিরিজে, এখানে সিরিজে যদি আরেকটা 2.5 ওহমের রোধ লাগাই দেই 20 এর সাথে, তাহলে এই দুইটা মিলে একটা কিসে, মানে কি হিসেবে কাজ করবে? একটা 22.5 হিসেবে কাজ করবে না? সিরিজে জি যদি স্যার লাগাই দিই, এটাই বুঝাইতে চাইতেছি যে যেহেতু S>S1, তাহলে আমরা এখানে শ্রেণীতে শ্রেণীতে রোধ রোধ মানে যুক মানে যোগ না তো, ঠিক যুক্ত করব, শ্রেণীতে রোধ যুক্ত করব, যুক্ত করব। এবং সেটার মান কত হবে? সেটার মানটা কিরকম হবে দেখো, সেখানে হবে হচ্ছে S ইকুয়ালস টু, যেহেতু তুমি এটাকে S1 প্লাস S2 বলতে পারবা, ঠিক আছে? এই এসটা তো হচ্ছে তোমার এই যে এটা যেটা পাইলা, আর এই S1টা তো তোমার কোশ্চেনেই দেওয়া আছে, আর এই S2 রোধটা তুমি যুক্ত করবা। এই যে যেই পরিমাণ রোধ তুমি অ্যাটাচ করবা সেটা হচ্ছে S2। তাহলে এখান থেকে তুমি S2 এর ভ্যালুটা বের করতে পারবা, যেহেতু তুমি শ্রেণীতে যোগ করতেছো। S মাইনাস S1, S এর ভ্যালু কত হয়ে গেল? 22.5 মাইনাস কত, 20, কত আসতেছে? মেবি 2.5 ওহম আসতেছে। দেখো এটা বুঝছো কিনা এই পুরা প্রবলেমটা? জি স্যার তাহলে sorry, তাহলে আমি এখানে আহ এখানে S2 এর ভ্যালু বা হচ্ছে কত রোধ যুক্ত করব, আমার উত্তরটা হবে এরকম যে 2.5 ওহম রোধ, হুম, চতুর্থ বাহুতে শ্রেণীতে যুক্ত করলে, শ্রেণীতে শ্রেণীতে যুক্ত করলে, হুম, তখন সেটা কি হবে? তখন সেটা হচ্ছে, মানে তখন এই হুইস্টন ব্রিজটা সাম্যাবস্থায় চলে যাবে। দেখো পুরা জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা, হয়েছে? জি স্যার আচ্ছা, এখন ঠিক এইরকমই একটা প্রবলেম, হুম, এইটারই 2 নাম্বার পার্টটা দেখো। 2 নাম্বার পার্টের আগে একটু বলে আসি। দেখো 2 নাম্বার পার্টটা যদি এরকম হয়, মানে এখন কোশ্চেনটা একটু চেঞ্জ করি। এই 8, 12, 15 ঠিক থাকবে, ধরো এখানে 20 নাই এখন, ধরো এখানে আছে হচ্ছে এখন 30 আছে, মানে এই 20টা এখন আর নাই। এখন কোশ্চেনে দিয়ে দেওয়া আছে 30 ওহম, এটা দেওয়া আছে। হ্যাঁ, মানে 8, 12, 15, 30। এখন তোমাকে কোশ্চেনটা সেম কোশ্চেনই করছে, মানে কোশ্চেনটা সেমই, যে চতুর্থ বাহুর সাথে কত রোধ যুক্ত করলে এটি সাম্যাবস্থায় চলে আসবে। মানে সরি,
আচ্ছা, দেখা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম এখানে হচ্ছে কোশ্চেনটা সেমই থাকবে, কোশ্চেন সেমই থাকবে, শুধুমাত্র প্রশ্নটার মধ্যে একটু চেঞ্জ করছি। প্রশ্নটার মধ্যে চেঞ্জ করছি কি যে P ইজ ইকুয়াল টু কত 8 ওহম, Q ইজ ইকুয়াল টু কত 12 ওহম, PQ R এর ভ্যালু কত, R এর ভ্যালু মনে হয় 15 ওহম, আর হচ্ছে S এর ভ্যালু কত 30 ওহম। এখন তোমাকে যে বলছে যে চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করলে সেটা সাম্যাবস্থায় চলে আসবে। তো একই মানে একই ফর্মুলা P বাই Q ইজ ইকুয়াল টু R বাই S, সেটা করলে S এর ভ্যালুটা কত আসতেছে, এখানে তুমি এটাকে S1 ধরতে পারো, যেহেতু এটা তোমার চেঞ্জ করা লাগবে, কোনো না কোনো ভাবে এটা চেঞ্জ করা লাগবে, তাই এটা দিয়ে দিছে। তাহলে S এর ভ্যালুটা আবার কি 22.5 না 22.5 আসবে। হ্যাঁ, S এর ভ্যালুটা 22.5 আসবে না, কারণ P ও চেঞ্জ হয় নাই, Q ও চেঞ্জ হয় নাই, R ও চেঞ্জ হয় নাই। বুঝছো? P Q R জি সবকিছু স্যার। সেমই আছে, চেঞ্জটা হইতেছে S1। এখন দেখো এই যে আমার S যেটা আছে সেটা পাইলাম আমি 22.5 ওহম, আর S1 গিভেন কত 30 ওহম। ঠিক আছে, তার মানে তোমার যে ফোর্থ আর্মটা আছে এখানে আগে থেকেই 30 দেওয়া, কিন্তু তোমাকে এটা কনভার্ট করতে হবে কিসে, 22.5-এ কনভার্ট করতে হবে। কনভার্ট করতে হলে তাহলে আমরা কনভার্সনের নিয়ম অনুযায়ী আমরা কি জানি যে কোন রোধকে যদি আমি এখন এটার সাথে প্যারালালে অ্যাটাচ করে দেই, প্যারালালে অ্যাটাচ করে দিই, তাহলেই তো এই রোধটা কমে এইটা হওয়া সম্ভব, তাই না? বুঝছো? এই যে ফোর্থ আর্ম যেটা আছে, ফোর্থ আর্মে যদি আমি কোন রোধকে প্যারালালে অ্যাটাচ করে দেই, তখনই তো আমার হচ্ছে এটার ভ্যালুটা কমা সম্ভব, তাই না? তাহলে আমি এখানে কন্ডিশনটা কিরকম পাইলাম যে এসটা হচ্ছে S1 থেকে ছোট। তাহলে আমি এখন কি করব, প্যারালালে, এই যে প্যারালাল এ রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স যুক্ত করব, রেজিস্ট্যান্স যুক্ত করব। ঠিক আছে, প্যারালালে রেজিস্ট্যান্স যুক্ত করব। আচ্ছা, এখন প্যারালালে কতটুকু পরিমাণ রেজিস্ট্যান্স যুক্ত করব, খেয়াল করো। রেজিস্ট্যান্সের মানে নরমাল সূত্র কি, মানে প্যারালালে রেজিস্ট্যান্সের ফর্মুলা কি হয়, 1/s হয় ইজ ইকুয়াল টু 1/s1 প্লাস 1/s2, তাই হয় না? আগের সিরিজে কি লিখছিলাম, এই যে দেখো আগের সিরিজের দেখো, এই যে এখানে লিখছিলাম s ইজ ইকুয়াল টু s1 প্লাস s2। এই এসটা কি যখন ব্যালেন্সড কন্ডিশনে চলে যাবে, ঠিক আছে, ঠিক সেম ভাবে এইখানেও দেখো এই 1/s টা কি যখন ব্যালেন্সড কন্ডিশনে চলে যাবে তখন তার রোধ। আর 1/s1 তো তোমার দেওয়াই আছে কোশ্চেনে, আর s2 টা তুমি বের করবা যে কি পরিমাণ রোধ তুমি হচ্ছে প্যারালালে যুক্ত করতেছো সেটা। বুঝছো? জি স্যার। তাহলে 1 বাই এখানে s এর ভ্যালু কত 22.5 ইজ ইকুয়াল টু 1/s1 এর ভ্যালু হচ্ছে 30 মাইনাস কত আসে এটা 1/s2। তাহলে এটা চেক করে দেখো তো এটা কত আসে। স্যার 0. হ্যালো। জি স্যার। কত আসে? স্যার 0.02. একটু দাঁড়াও। এখানে s2 এর ভ্যালু পাইলাম তাহলে কত 90। হুম আর হচ্ছে তুমি বললা কোনো সমস্যা নাই, তোমার আর এই চ্যাপ্টারে কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে। হুম তোমার সামনে বই আছে? বই থাকলে বইটা একটু ওপেন করো। জি